স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত সরাসরি আয়োজন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিজ টাইমে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, এই অনুষ্ঠানটিতে আমরা অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করার চেষ্টা করি। আজ আমরা কথা বলবো রাজস্ব আহরণের যেই লক্ষ্যমাত্রা এবং রাজস্বের যে আওতা সেটি বাড়ানোর যে চেষ্টা এনবিআরের এবং তাদের যে বিভিন্ন কর্মসূচি এসব বিষয় নিয়ে। তো এই জন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন দুজন অতিথি। আছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সদস্য কালীপদ হালদার এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। স্বাগত আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে। প্রথমেই কালীপদ হালদার, আপনার কাছে আসব। আমরা খুব সম্প্রতি গত বৃহস্পতিবারই যেটি দেখলাম যে বকেয়া আদায় নয় পরিশোধ, এমন একটি স্লোগান নিয়ে রাজস্ব হালখাতা যে কর্মসূচিটি এবারই আমরা প্রথম দেখলাম বাংলাদেশে। তো এটি সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। এনটিভির মাধ্যমে আমি সমগ্র দেশবাসী এবং দর্শকদেরকে বাংলা নববর্ষ 1424-এর শুভেচ্ছা জানাচ্ছি। এটা আসলে আমাদের বাঙালি সংস্কৃতির যে একটি হালখাতা, অর্থাৎ বকেয়া পরিশোধ করে নতুন বছরের জন্য হিসাব খোলা। এই আইডিয়া থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং আমরা সবাই মিলে ধারণা করলাম যে জনসম্পৃক্ততা বাড়ানো। মূলত আমাদের এখানে বকেয়া আদায় বা জবরদস্তি কোনো আদায় যে শব্দটি ছিল, সেটার থেকে আমরা সংস্কৃতিগত দিক থেকে আমাদের অফিসারদেরকে উন্নীত করার জন্য আমরা এটাকে পরিশোধ বলেছি। এবং আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে করদাতারা নিজেরাই তাদের স্বইচ্ছায় অত্যন্ত হৃষ্টচিত্তে তাদের বকেয়া পরিশোধ করেছেন। এবং আমি ব্যক্তিগতভাবে বেশ কিছু কর অঞ্চল পরিদর্শনে যে তাদের অনুভূতি দেখতে পেরেছি। অত্যন্ত তারা খুশি যে আর কিছু না হোক, আয়কর বিভাগ শুধুমাত্র কর গ্রহণ করে না, তার বিনিময়ে একটি ছোট্ট বাতাসা দিলেও সেটা তারা খুবই ইতিবাচক দিক হিসাবে গ্রহণ করেছে। আমরা পরিসংখ্যানগত দিক থেকে যদি দেখি, সেটাও নিতান্ত কম না। আপনারা নিশ্চয়ই জানেন যে 566 কোটি টাকা আমাদের বকেয়া কর পরিশোধ করেছেন সম্মানিত করদাতাগণ, এবং 6500-র বেশি করদাতা এই অল্প সময়ের আমরা ঘোষণার ভিতর দিয়েই তারা এসে সানন্দ চিত্তে এটা গ্রহণ করেছে। আরও আমি বলবো এর একটি খুবই ইতিবাচক দিক যে আমাদের কর্মকর্তাদের ভিতর যে ঘরের ভিতর, অর্থাৎ অফিসের ভিতর বসে আদায় করার যে প্রবণতা বা যে স্বাভাবিক প্রক্রিয়া ছিল, সেখান থেকে তারা বেরিয়ে এসেছেন। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে এটা আসলে উৎসবমুখর পরিবেশ ছিল। অনেক কর অঞ্চলে আমরা দেখেছি যে গান বাজনার ব্যবস্থা হচ্ছে, তারপরে অনেক খাবার, দেশীয় যেই বৈশাখের যেই আমেজ একটা এরকম একটা তৈরি হয়েছিল। তো আসলে আপনারা মানে মোটামুটি যতটুকু বললেন যে ভালোই সাড়া পেয়েছেন, তো ভবিষ্যতে এই ধরনের কর্মসূচির আসলে আমরা আসলে যেটা চেষ্টা করছি এর ভিতর দিয়ে আমরা স্বীকার করতে দ্বিধা নাই যে কোনো সরকারি প্রতিষ্ঠানের ব্যাপারে আমাদের একটি ঐতিহ্যগতভাবে বা ঐতিহাসিকভাবেই জনগণের এক ধরনের ভীতি বা সমীয় ভাব আছে। আমরা এটা উপলব্ধি করে আমরা চেষ্টা করেছি আমাদের সংস্কৃতি এবং মানুষের মনোজাগতিক দিকটাকে বিবেচনা করে আমরা কতটা তাদের কাছে যেতে পারি। আমরা নিজেদেরকে আলাদা করে রাখলে কোনো দিন আমরা আমাদের উদ্দেশ্য সফল হবে না, এবং দেশ গঠনে এটাই মনে হয় জনগণের সম্পৃক্ততাকেই আমরা গুরুত্ব দিয়েছি। আমাদের সম্পর্কে যে কিছু ভীতি বা জনবিচ্ছিন্নতার যে অভিযোগ আছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য আপনারা বিগত কয়েক বছর ধরে আমরা বিভিন্ন কর মেলা, তারপরে আপনার সেরা করদাতাদেরকে পুরস্কৃত করা, বিভিন্ন অনুষ্ঠান, রাজস্ব সংগ্রাম, তারই ধারাবাহিকতায় এবার আমরা আসলে প্রতীকীভাবে হালখাতা নাম দিলেও এটা আসলে আমাদের আরেকটি ছিল যে আমরা আমাদেরকে জাস্ট উন্মুক্ত করে দিচ্ছি, যে মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাচ্ছি যে এই অফিসগুলো খুব খারাপ না, আপনারা আসতে পারেন, এসে দেখেন আমাদেরকে। আমরা আপনাদের দেশ গঠনের জন্য আপনারা যে ভূমিকা রাখছেন, তার জন্য করদাতাদের যে সম্মান প্রাপ্তি আমরা চেষ্টা করছি সেই সম্মানটা তাদেরকে দেওয়ার জন্য। এবং তাতে আমরা মনে করি যে আমাদের কর প্রশাসন বা আমাদের সরকারের যে রাজস্ব আহরণ মানুষের জনসম্পৃক্ততার মাধ্যমে এটাকে বৃদ্ধি করা, কোনো জবরদস্তি আইন প্রয়োগের মাধ্যমে না। আচ্ছা, খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনি
শুনলেন আসলে এনবিআর এর বক্তব্য। তো আপনি কি মানে মনে করেন যে এই ধরনের কর্মসূচিগুলো আসলে এনবিআরকে কতটুকু জনসম্পৃক্ত করতে পারছে, বা ভবিষ্যতে এটা আসলে আওতাগুলো আসলে আরো বাড়ানো উচিত কিনা? প্রথমত হলো যে জাতীয় রাজস্ব বোর্ডের যেহেতু রাজস্ব আদায়ের মূল ইনস্টিটিউশন তারা, প্রতিষ্ঠানগত দিক থেকে তারাই, সুতরাং তাদের উপরে বড় দায়িত্ব। এবং এ কারণেই যে সরকার যেহেতু দীর্ঘমেয়াদে বড় বড় বাজেট নিচ্ছেন এবং বড় বড় ব্যয়ের কাঠামো চিন্তা করছেন, এটির একমাত্র উপায় হচ্ছে আসলে রাজস্ব আদায়ের রাজস্ব আদায়ের মাধ্যমেই কেবলমাত্র সেই লক্ষ্য অর্জন সম্ভব। এবং সেদিক থেকে এখনও যেটুকু অর্জন হয়েছে আমি বলবো যে একদিক থেকে সন্তোষজনক। আপনি গত কয়েক বছর প্রবৃদ্ধি দেখবেন যে ইতিবাচক রয়েছে, কিন্তু যে পরিমাণ প্রয়োজন সেই তুলনায় কিন্তু এখনও সেদিকে যাওয়া যায়নি। সুতরাং প্রায়শই এবং প্রতিনিয়তই এনবিআরকে এই যেটি আমরা শুনতে পেলাম, নিজেকে ভাঙতে হচ্ছে, আবার নিজেকে প্রকাশ করতে হচ্ছে, এবং যাতে আরও বেশি রাজস্ব আদায় তারা করতে পারেন। এমন না যে সম্ভাবনা নেই বা পোটেনশিয়ালিটি নেই দেশের ভিতরে, তা কিন্তু না। জিনিসটি হচ্ছে যে করদাতা এবং গ্রহীতার ভিতরে যে সম্পর্কের মেলবন্ধন, এটিকে আরও যদি সুদৃঢ় করা যায় এবং তার মাধ্যমে যদি আরও বেশি কর আদায় করা যায়, সুতরাং কর আদায় অবশ্যই বৃদ্ধি করতে হবে এবং সেটার জন্য বিভিন্ন রকমের উপায়ও নিতে হবে, যে জিনিসগুলো আমরা শুনলাম। এবং সাম্প্রতিক সময়ে আমার কাছে মনে হয়েছে যে জনগণের ভিতরে এক ধরনের আস্থার জায়গা তৈরি হচ্ছে যে সরকার তাদের টাকাগুলো নিয়ে তাদের উদ্দেশ্যেই ব্যয় করছেন। এই যে একটা ইতিবাচক মনোভঙ্গি, সেটিও কিন্তু জনগণকে আরও বেশি উদ্বুদ্ধ করবে কর দেওয়ার ক্ষেত্রে, যে হ্যাঁ, তাদের টাকাটি আসলেও যৌক্তিকভাবে ব্যয় হচ্ছে, এটি যখন তারা মনে করবেন। সেই দিক থেকে কর মেলার আয়োজন করা, সেরা করদাতাকে, এবছর তো আমার কাছে মনে হয়েছে যে সারা দেশ জুড়ে যেভাবে জেলাভিত্তিক পর্যায়ে যেভাবে সেরা করদাতাদেরকে পুরস্কৃত করা হলো, এতে বড় রকমের একটা আঞ্চলিক পর্যায়ে একটা বড় রকমের উৎসাহ তৈরি হবে করদাতাদের ভিতরে, সেটি অবশ্যই। তবে আবার এটিও ঠিক যে এর পাশাপাশি এনবিআর পর্যায়ে তাদের যে দক্ষতার বিষয়টি, সেটিও আরও বৃদ্ধি করবার প্রয়োজন হবে। আমি শিওর যে তাদের যেহেতু দীর্ঘমেয়াদী লক্ষ্য রয়েছে, নতুন নতুন অনেকগুলো তারা আইন কানুন করতে যাচ্ছে, এগুলো বাস্তবায়নের পর্যায়ে গিয়ে নিশ্চয়ই তারা তাদের সক্ষমতার জায়গাটি আরও কিভাবে বিস্তৃত করা যায়, সেটি নিশ্চয়ই তাদের মাথায় থাকবে। এটা মানে দক্ষতা বাড়ানো বলতে মানে কোন জায়গাগুলোতে আসলে দক্ষতা বাড়ানোর নজর দেওয়া উচিত? প্রথমত হলো যে আমি বলবো যে যেভাবে কর রাজস্বের প্রয়োজন যা সেটি এবং যা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, সেই বিবেচনায় অবশ্যই লোকবলের দিক থেকে আমার মনে হয় যে একটা বড় রকমের বেশি প্রয়োজন রয়েছে। এবং সেই জায়গাটির ক্ষেত্রে আমার সাম্প্রতিক সময় কাজ শুরু হয়েছে যেটি আমরা জানি, কিন্তু পরবর্তীতে যখন এটি দাঁড়াবে যে নতুন যে আইনটি এবছর আগামী বছর থেকে চালু হতে যাচ্ছে, ভ্যাট ল যেটি আমরা জানি, এরপরে কাস্টমস অ্যাক্ট রয়েছে, সেটি আসার কথা রয়েছে, এগুলো বাস্তবায়ন করতে গেলে কিন্তু একেবারে মাঠ পর্যায়ে যার লেনদেনের সঙ্গে একটা বড় রকমের সম্পৃক্তি প্রয়োজন হবে। এদিক থেকে বিকল্প হচ্ছে যে ওয়েব বেসড বা ই বেসড যে ট্রানজ্যাকশন বা যে কালেকশনের, ভ্যাট কালেকশনের যে সিস্টেম করা হয়েছে, এটি অবশ্যই ইতিবাচক, কিন্তু আবার একইভাবে ডোর টু ডোর যে যোগাযোগ, সেটিও কিন্তু বৃদ্ধি করবার প্রয়োজন হবে। সেদিক থেকে কর্মকর্তাদের দক্ষতার যেমন বিষয় রয়েছে, আবার আমার কাছে মনে হচ্ছে জনবল বৃদ্ধিরও একটা বড় প্রয়োজন হবে। একই সাথে তাদের ইন্টারনাল যে নেটওয়ার্ক, যেটির মাধ্যমে কালেকশন হবে, যে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর দ্বারা দিচ্ছেন, যেটির মাধ্যমে বিজনেসম্যান তারা এখন অনলাইনে ভ্যাট দিতে পারবেন বা ট্যাক্স দিতে পারবেন, এই সিস্টেমগুলোকে আরও কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, সেই ধরনের টেকনিক্যাল ক্যাপাসিটিও আসলে বৃদ্ধি করবার প্রয়োজন হবে। জনাব কালীপদ হালদার, আপনার কাছে আসবো। গোলাম মোয়াজ্জেম যেটি বলছিলেন যে আসলে দক্ষতা, সক্ষমতা এগুলো বাড়ানো, যেহেতু আমাদের একটি লক্ষ্যমাত্রা আছে অর্থ বছরে, সেই জায়গাটা যদি আমরা পৌঁছাতে চাই কাঙ্ক্ষিত লক্ষ্যে, তো দক্ষতা, সক্ষমতা এবং টেকনিক্যাল কিছু বিষয়, জনবলের বিষয়টা বলেছি, তো এই বিষয়গুলোতে আসলে আপনাদের বর্তমান অবস্থান কি? ধন্যবাদ আপনাকে এবং ডক্টর মোয়াজ্জেম সাহেবকে। উনি একটি বিষয় অবতারণা করেছেন, আমরা অত্যন্ত সচেতন বিষয়টিতে, এবং উনি যথার্থই আইডেন্টিফাই করছেন যে আমাদের জনবল বৃদ্ধি, তার আমাদের অফিস অবকাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি প্রয়োজন। কারণ আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে অত্যন্ত দ্রুত বর্ধনশীল অবস্থায় আছে, এবং আপনারা যারা বিভিন্ন জায়গায় ঢাকা শহরের বাইরে যেয়ে দেখবেন যে উন্নতির চিহ্নটাই, অর্থনৈতিক উন্নতি কোন পর্যায়ে চলে গেছে, যে উপজেলা লেভেল পর্যন্ত আমরা আমাদের অফিসকে সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আশা করি যথাসময়েই আমরা আমাদের অফিসকে বিস্তৃত করা এবং যথাযথ জনবল নিয়োগ
অলরেডি বেশ কিছু জনবল আমরা সরকার আমাদেরকে দিয়েছে। তাদের দক্ষতা বৃদ্ধির জন্য আমাদের 2টি একাডেমি আছে, তারা সার্বক্ষণিকভাবে ট্রেনিং গ্রহণ করছে। এটা হচ্ছে একটি দিক, জনবল। আর সরকারও চাচ্ছে আমাদের প্রত্যেকটি জেলায় একটি করে রাজস্ব কমপ্লেক্স তৈরি করা, যেখানে আয়কর, ভ্যাট এবং কাস্টমস যে যে জায়গা আছে সেই অফিসগুলো এক ছাদের নিচে যাতে হয়, সেই লক্ষ্যেও আমরা কাজ করছি। আর উনি যেটা বলতে চেষ্টা করেছেন সেটা হচ্ছে অটোমেশন, অর্থাৎ ডিজিটাইজেশন। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর উপকল্প 2021 এবং 2041 যে আমরা উন্নত দেশের স্বপ্ন দেখছি, তার সাথে তাল মিলিয়ে এনবিআরও একটি ডিজিটাল এনবিআর গঠনের প্রক্রিয়ায় অনেক দূর এগিয়ে গেছে। আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই যে আমাদের ট্যাক্স অনলাইন এটি এখন প্রায় সমাপ্ত। আপনারা শুনে নিশ্চয়ই খুশি হবেন যে ইটিআইএন যে সার্টিফিকেটটি একসময় করদাতাদেরকে বিভিন্ন মাধ্যমে অফিসে যে ধর্ণা দিয়ে নিতে হতো, এখন সেটি আপনি তার ঘরে বসে অথবা অফিসে বসে আপনারা ইন্টারনেটের মাধ্যমে শুধু ন্যাশনাল আইডি নাম্বারটা দিয়েই গ্রহণ করতে সক্ষম হচ্ছেন। রিটার্ন দাখিলের বিষয়টা আসলে সেটাই বলতে চাচ্ছি একটু পরে। এই সুবিধাটি বিস্তৃত করার ক্ষেত্রে আমরা আরেকটি উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ সরকার তার A2I প্রজেক্টের আওতায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং মিউনিসিপ্যাল ডিজিটাল সেন্টার সারা দেশে বিস্তৃত করা হয়েছে। আমরা এই প্রায় 5000 ইউনিয়ন ডিজিটাল সেন্টারের যে এন্টারপ্রেনাররা আছে তাদেরকে আমাদের অফিসাররা ট্রেন করছে, যাতে মানুষ ওই প্রত্যন্ত এলাকা থেকেও তাদের টিআইএন সার্টিফিকেটটি গ্রহণ করতে পারে তাদের মাধ্যমে। এর ফলশ্রুতিতেই আপনারা শুনলে অবাক হবেন যে এই মুহূর্তে আমাদের করদাতাদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে 28,25,000 ছাড়িয়ে গিয়েছে। এটা হচ্ছে একটি। আর আপনি যে কথাটা বলতে চাচ্ছেন যে ট্যাক্স রিটার্ন দাখিলের, আপনারা নিশ্চয়ই যদি স্মরণ করতে পারেন তাহলে এবছর কর মেলার শুরুর দিন অর্থাৎ 1 নভেম্বরেই আমরা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা চালু করেছি। যদিও এটা অল্প সময়ের জন্য মানুষ সময় পেয়েছিল, যে 30 নভেম্বর আমাদের রিটার্ন দাখিল করার সময় শেষ হয়ে যাওয়ায় এই পদ্ধতিতে মানুষ খুব একটা রিটার্ন দাখিল করতে পারেননি, কিন্তু এটি একটি অত্যন্ত স্বয়ংক্রিয় সিস্টেম। এখন এই মুহূর্তে আমাদের যে 649টি ফিল্ড অফিস অর্থাৎ সার্কেল অফিস আছে, সেটি যথাযথ ইকুইপমেন্ট দ্বারা ঢাকায় আমাদের যে সেন্ট্রাল সার্ভার আছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাথে সংযোগ করা সম্ভব হয়েছে এবং করদাতাদের জন্য এই যে ওয়েবসাইট খোলা হয়েছে, তাতে আগামী বছর থেকে সহজেই করদাতারা তাদের আয়কর রিটার্নটি অনলাইনে সাবমিট করতে সক্ষম হবেন। এক্ষেত্রে যেটি দরকার হবে, একজন করদাতা বা তার কোনো সহযোগীকে একেবারে ন্যূনতম প্রযুক্তিগত জ্ঞানটি থাকলেই সম্ভব। এই ওয়েবসাইটে সব ব্যবস্থাই বলা আছে কিভাবে, এবং অটোমেটিক্যালি এখানে তথ্য দিলে তার আয়করের পরিমাণ কত সেটিও বলে দিবে, এবং রিটার্ন সাবমিশনের পরপরই উনি একটি অ্যাকনোলেজমেন্ট অর্থাৎ প্রাপ্তি স্বীকারপত্র এবং যে জিনিসটির জন্য করদাতারা সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা থাকে সেটা হচ্ছে কর পরিশোধ সনদ, সেটিও তারা তাদের ইমেলের মাধ্যমে অটোমেটিক্যালি পেয়ে যাবেন। এ ব্যবস্থা অলরেডি আমাদের তৈরি করা হয়ে গেছে এবং আমাদের এন্ড থেকে আমরা যেটা করছি যে পেপার রিটার্নগুলো করদাতারা দাখিল করেছেন সেগুলোকে অলরেডি আমরা ডিজিটাইজেশন অর্ধেক রিটার্ন প্রায় সম্পন্ন করা সক্ষম হয়েছে। এই অ্যাকাউন্টটি থাকলে করদাতারা তাদের এন্ডে তাদের যে প্রোফাইল গত বছর কি দাখিল করেছিলেন, আগামীতে এই তথ্য আর তাদের সংরক্ষণের দরকার হবে না, অনলাইনে দেখতে পাবেন, যে কোনো তথ্য আপলোড করতে পারবেন। তার পরিশোধিত করের চালানের নাম্বার দিলে অটোমেটিক্যালি ভেরিফাই করা সম্ভব হবে। ইত্যাদি ব্যবস্থাপনা আমরা বলতে পারি হয়ে গেছে। এর ভিতর আপনারা আরও জানেন যে ভ্যাট অনলাইন প্রকল্প চালু হয়ে গেছে, রেজিস্ট্রেশন। এদিকে কাস্টমসে আমাদেরকে যেটা কাস্টম অটোমেশন অর্থাৎ আসাই করা ওয়ার্ল্ডের মাধ্যমে বিল অফ এন্ট্রি আগাম তারা দেখতে পেয়ে তারা অনলাইনে তাদের টাকা পরিশোধ করে সাবমিট করে
তাদের মাল আমাল আমদানি এবং রপ্তানি বন্দরে এটা খুবই জনপ্রিয় হয়েছে এর মধ্যে। আমরা এই বিষয়টা আলোচনা আসবো, যেহেতু ভ্যাট অনলাইন বা এই বিষয়টা আসলো যে আগামী অর্থবছর থেকে তো আমরা নতুন ভ্যাট আইন আসলে বাস্তবায়নের দিকে যাচ্ছি। খন্দকার গোলাম মজিম, আপনি একটু বলবেন কি, মানে এখানে আসলে ব্যবসায়ীদের সাথে কিছু মতপার্থক্যের কথা আমরা শুনছি এবং এনবিআর পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে বিভিন্ন সেশনের মাধ্যমে জিনিসগুলো মিনিমাইজ করার। তো সেক্ষেত্রে আসলে কি চ্যালেঞ্জ আছে এই নতুন ভ্যাট আইনের আগামী অর্থবছরে? যতটুকু আমি জানি যে আসলে ব্যবসায়ীদের দিক থেকে যে বিষয়গুলো তোলা হচ্ছে, একটি হচ্ছে যে সামগ্রিকভাবে ভ্যাটের রেটটি এটি কত হওয়া উচিত সেটি, আরেকটি হলো যে ভ্যাট আদায়ের ক্ষেত্রে খুচরা পর্যায়ে পুরোটি আদায় করা কিনা, নাকি না উৎপাদক এবং উৎপাদন পর্যায়ে যে এজেন্ট রয়েছেন সেই পর্যায়ে জিনিসটি করা হবে কিনা, এই বিষয়টি রয়েছে। এবং যেহেতু বাংলাদেশে এখনও বিজনেস ট্রানজ্যাকশনগুলো খুব সুচারুভাবে তো মানে রিসিট দিয়ে নেওয়া বা ওখান থেকে ব্যয় এবং কতটুকু বাড়তি আয় হলো সেই জিনিসগুলো আলাদাভাবে করবার মতো সব ধরনের বিজনেসে সেই প্রক্রিয়াটি এখনও পুরোপুরি তৈরি হয়নি। তো সবসময় এই আশঙ্কাটি ব্যবসায়ীদের মধ্যে রয়ে গেছে যে এই ভ্যাটটি আদায়ের ক্ষেত্রে এই প্রক্রিয়াগত দিক থেকে কোনো জটিলতায় তারা পড়বেন কিনা। এই দিক থেকে আমার মনে হয় যে সরকারের বিবেচনায় যে আগামী অর্থবছর থেকে শুরু করবেন, সেই জায়গাটির ক্ষেত্রে আরেকটি যেটি ব্যবসায়ীদের ছিল যে প্যাকেজ ভ্যাট, যেটি আমরা শুনে থাকি যে প্যাকেজ যেটি নেওয়া হয় সেটি, সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে গত বছর যতটা ব্যবসায়ীদের মধ্যে অবস্থানটি যতটা শক্ত ছিল আলাপ আলোচনার ভিত্তিতে, গত এক বছরে বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনার ভিত্তিতে আমার মনে হয় যে সেখান থেকে তারা অনেকটা নরম হয়ে এসছেন এবং তারা এক ধরনের একক একটি রেটের ব্যাপারে মনে হয় তাদের এক ধরনের ঐক্যমতের দিকে রয়েছেন। এখন জিনিসটি হচ্ছে একক রেটটি কত হবে সেই বিষয়টি সরকারের দিক থেকে এখনও 15 বলা হচ্ছে। এখন সেটির যে বিভিন্ন রকমের অভিঘাত, বিভিন্ন উৎপাদক পর্যায় থেকে ভোক্তা পর্যায় থেকে বিভিন্ন রকমের পণ্য এবং সেবা থেকে যেহেতু এটি আদায় হবে এবং তার যে অভিঘাত সামগ্রিকভাবে পড়বে বিভিন্ন পর্যায়ে, সেটি নিয়ে আমার মনে হয় যে নিশ্চয়ই এনবিআরের নিজস্ব গবেষণা বা প্রস্তুতি রয়েছে। তবে আমার কাছে মনে হয়েছে যে যদি আমরা দক্ষিণ এশিয়ার বিবেচনায় নেই, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতে কি পর্যায়ে রয়েছে, সেই বিবেচনায় রেটটি হয়তো কিছুটা উঁচু পর্যায়ে রয়েছে এবং সেটি হয়তো 15% না, এটিকে যদি কিছুটা কমিয়ে আনা যায়। এদিক থেকে ব্যবসায়ীদের দাবি হয়তো 7%, সেটিও হয়তো তারা কিছুটা বেশি কমিয়ে বলছেন যে হয়তো অ্যাডজাস্টমেন্ট মাঝামাঝি কোথাও যদি হয়। আমার মনে হয় যে সেটি যদি বিবেচনার সুযোগ থাকে যে রেটটি কিছুটা কমানো সেটি। আরেকটি হলো যে প্যাকেজ ভ্যাটের জায়গা থেকে আমার মনে হয় যে সরিয়ে আনা গেছে, আর ক্ষুদ্র বা রিটেইলার লেভেলে যারা স্মল ব্যবসায়ী, যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছে, তাদের জন্য তো সুবিধাদি দেয়াই রয়েছে। সুতরাং এবং অত্যাবশ্যকীয় পণ্যগুলোকেও যেহেতু এর বাইরে রাখা হয়েছে, সুতরাং একটা বড় অংশের যারা কিনা নিত্য প্রয়োজনীয় যে সমস্ত পণ্য, ভোগ্য পণ্য ব্যবহার হয় সেটির এটিকে আওতামুক্ত রাখা, এবং ক্ষুদ্র যারা ব্যবসায়ী তাদেরও একটা বড় অংশ 80 লাখ টাকা পর্যন্ত যারা টার্নওভার ট্যাক্সের আওতামুক্ত রাখা, সেটিও কিন্তু এই সুবিধার অংশ। সুতরাং সেই বিচার আমার মনে হয় যে বাকি যে জিনিসগুলো সেটি যদি আমি যতটুকু জানি সামনের সপ্তাহে হয়তো মিটিং হবে তাদের, বা আগামী এই সপ্তাহে মিটিং হওয়ার কথা রয়েছে, সেটি হলে আমার ধারণা যে ওই বিষয়গুলোরও একটা সুরাহা হবে। ডক্টর খন্দকার গোলাম মজিম, আপনি যেটা বলছিলেন যে একটি পর্যায়ে কিন্তু আসলে আলাপ আলোচনার মধ্যে আসছে এবং আমরা যতটা জানি যে বারবারই বলা হচ্ছে যে আগামী অর্থ বছর থেকেই ভ্যাট আইন। তো এর বাইরেও আমরা যদি দেখি চলতি অর্থ বছরে 2,03,000 কোটি টাকার একটি লক্ষ্যমাত্রা ছিল। তো সামনের দিনে বাজেট আরও বড় হবে, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাটাও এর সাথে পাল্লা দিয়ে আসলে বাড়বে। তো সেই সক্ষমতার জায়গাটা মোটা দাগে আসলে এনবিআরের সামনে আগামী দিনের চ্যালেঞ্জগুলো কি? আমার কাছে যেটি মনে হয় যে অবশ্যই এটা ঠিক যে এনবিআরের নিজস্ব দক্ষতার জায়গাটি এবং সেদিকে এনবিআর কাজ করছে সেটা তো আমরা অবশ্যই জানি, কিন্তু এটা ঠিক যে আরও বড় লক্ষ্য নিয়ে কাজ করতে হবে এবং সেই ক্যাপাসিটি অর্জন করা এনবিআরের মধ্যে থাকা, এবং যত বেশি এটা অটোমেটেড সিস্টেমের মাধ্যমে যদি এই জিনিসটাকে করা যায়, কালেকশনটি করা যায়, তাহলে আসলে অনেক বেশি অর্জন করা যাবে। কিন্তু এদিক থেকে যেটি চ্যালেঞ্জ সেটি হলো যে বাংলাদেশে ব্যবসায়ী পর্যায়ে বা ভোক্তা পর্যায়ে এখনও সেই ধরনের সচেতনতা তৈরি হয়নি, সেটির যেমন এক ধরনের সীমাবদ্ধতা রয়েছে। আবার বিজনেস অ্যাক্টিভিটিসও এখনও সব যে ফর্মালাইজড হয়ে গেছে তাও না। এই জায়গাগুলোকে কিভাবে আরও বেশি স্ট্রিমলাইন করা যায় সেটির ক্ষেত্রে মেকানিজম বের করে নিয়ে আসা, এটি অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে এদিক থেকে আমরা আশাবাদী যে যেভাবে কাজ হচ্ছে তাতে হয়তো আগামীতে ইতিবাচক পরিবর্তনগুলো আসবে। এবং এদিক থেকে যে জায়গাটি মনে হয় সেটি হচ্ছে যে এই বছর নতুন বছরে যদি ভ্যাট আইনটি বাস্তবায়ন হয়ে যায়, তখন এর ফলে যে সমস্ত সমস্যাদিগুলো আসলে
চোখে পড়বে, তখন সেগুলো ধীরে ধীরে সেগুলোর সমাধানের বিষয়গুলো আমার মনে হয় যে দেখলে ধীরে ধীরে আমার মনে হয় যে ভ্যাট কালেকশন বা অন্যান্য অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব কালেকশনের সরকারের যে বড় উদ্দেশ্য, যেটি যে আমদানি পর্যায়ে শিফট করে অভ্যন্তরীণ উৎস রাজস্বকে গুরুত্ব দেওয়া, সেটি বাস্তবায়ন তো আমরা দেখতেই পাচ্ছি হচ্ছে, এবং সেদিকে আগামীতে আরও বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন হবে। আচ্ছা কালীপদ, উনি যেটি বলছিলেন আসলে আপনারা আসলে কতটুকু প্রস্তুতির মধ্যে আছেন আসলে ভ্যাট আইনটার ক্ষেত্রে? আপনাদের অনেক ধন্যবাদ যে উনি অনেকটাই বলে ফেলছেন। আর আমি এমনি শুরুতে বলে নিই, আমি ভ্যাট বিশেষজ্ঞ নই এই কারণে জাতীয় রাজস্ব বোর্ডের আমি মূলত আমি আয়কর বিষয়ক জিনিস পত্রগুলোই দেখি। তারপরেও যেটা হচ্ছে যে এই ভ্যাট আইন আপনারা যদি একটু পুরানো স্মৃতি হাতড়ে দেখেন, তাহলে শুরুতে যখন 91 সালের দিকে এই ভ্যাট ইম্পোজ করার ক্ষেত্রেও আমাদের দেশের ব্যবসায়ী এবং করদাতাদের ভিতরে একটি জড়তা বা অবিশ্বাস বা একটা ভীতি বা অজানা নতুন জিনিসের প্রতি মানুষের একটি স্বাভাবিকভাবেই একটি প্রতিক্রিয়া তৈরি হয়। এক্ষেত্রেও আমার মনে হচ্ছে ওরকম একটি আশঙ্কা থেকে ওনারা ব্যবসায়ী শ্রেণী বা করদাতারা এটা ভাবছে। আমার বিশ্বাস যে ওনার কথা মতোই যে ভ্যাট আইন, নতুন ভ্যাট আইন চালু হওয়ার পরে হয়তো ওনারা ওনাদের অবস্থান থেকে সরে আসতে পারবেন। আর আমার বিশ্বাস সরকার, জাতীয় রাজস্ব বোর্ড বা রাজনৈতিক সিদ্ধান্ত এমন কোনো সিদ্ধান্ত হবে না যেটা দেশবাসী বা করদাতাদের জন্য খুব ক্ষতিকর বা বিড়ম্বনা করা হয়। এমন কিছু নিশ্চয়ই একটি গণতান্ত্রিক সরকার করবে না। আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি আমি ভ্যাটদাতা বা ব্যবসায়ীগণদেরকে আস্থা রাখতে বলবো, এবং তাদের সাথে আমাদের আলোচনা অব্যাহত আছে। আমরা বিশ্বাস করি একটি সুষ্ঠু সমাধানের পথে আমরা যেতে সক্ষম হব। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে চলতি অর্থ বছরে 2,03,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা আছে, এবং প্রথম 8 মাসে যদি আমরা দেখি যে 19% মতো গ্রোথ আছে। তো আসলে লক্ষ্যমাত্রায় যাওয়ার ব্যাপারে আপনারা কতটা আশাবাদী, এবং সামনের দিনে তো বাজেটও বড় হবে, লক্ষ্যমাত্রাটা আরো বাড়বে? আপনাদেরকে আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটি তোলার জন্য। আসলে একটি লক্ষ্যমাত্রা না থাকলে কোনো কাজ করা সম্ভব হয় না, এবং আমাদের কর্মকর্তা বা তারা তখন বুঝতে পারে না যে তাদের কাজের লক্ষ্য কী। সরকার প্রতি বছরই আমাদের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করছে। আমরাও আমাদের সর্বাত্মক যোগ্যতা, দক্ষতা যা আছে তা দিয়ে আমরা আমাদের কর আহরণের চেষ্টা করছি। আমাদের অর্থনীতিবিদ হিসাবে উনিই বলতে পারবেন যে আমাদের এই বাস্তবতায় 20% বিগত যে কোনো বছরের সাথে তুলনা করলে ধারাবাহিকভাবে বিগত 7 বছর ধরে অ্যাবাভ 15%, 15 থেকে 25% পর্যন্ত গ্রোথ রেট রেভিনিউ আমার মনে হয় পৃথিবীর খুব কম দেশের ইতিহাসে এটা সক্ষম হয়েছে। এর জন্য আমরা কৃতিত্বের দাবি করি না, এটা এদেশের করদাতাদেরই কৃতিত্ব। তারাই এগিয়ে এসেছেন বলে এটা সম্ভব হয়েছে, এবং আমরা বিশ্বাস সরকার যে লক্ষ্যমাত্রা আমাদেরকে দিয়েছেন তা করদাতাদের সহযোগিতায় এবং তাদের আস্থার ফলে এটা আদায় করা আমাদের পক্ষে সম্ভব হবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আচ্ছা গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে আসবো। সময় একটু এই বিষয়টা নিয়ে হয়তো বলতে পারি। সেটা হচ্ছে কর ফাঁকির একটি বিষয় আছে যে অনেকেই এখনো আওতার মধ্যে আসছেন না, বা সেক্ষেত্রে যদি সংক্ষেপে বলেন যে এটার ব্যাপারে আসলে এনবিআর এর কি ধরনের উদ্যোগে যাওয়া উচিত বা কঠোর হওয়া উচিত কিনা, কি মনে করছেন? আমার মনে হয় যে ছোট্ট করে যদি আগের বিষয়টা, আমার কাছে যেটি মনে হয় যে সরকারের দিক থেকে আসলে কিছুটা বাস্তবায়ন হওয়ার প্রয়োজন রয়েছে, যে সেটি হলো যে পুরো রাজস্ব মানে সরকারের যে ব্যয়ের যে অর্থটি দরকার তার পুরো দায়টি আসলে রাজস্ব বোর্ডের বা রাজস্বের কাঠামোর ভিতরে যেভাবে এখন রাখা হচ্ছে তাতে আসলে বাড়তি চাপ পড়ছে কিনা এখানে। আবার অন্যদিকে যে বিকল্প অন্য উৎসগুলো যেগুলো রয়েছে সরকারের, সেগুলোও কিন্তু ব্যবহারের সুযোগ রয়েছে, কিন্তু সেগুলোতে আমরা খুব বেশি আগ্রহ দেখি না। যেমন বৈদেশিক উৎস থেকেও কিন্তু সরকার টাকা ব্যবহার করতে পারেন, সরকার কিন্তু বাণিজ্যিক ব্যাংক থেকেও কিন্তু ঋণ নিতে পারেন, কিন্তু সেগুলো হচ্ছে না, বরঞ্চ তুলনামূলকভাবে ব্যয়বহুল এনএসডি সার্টিফিকেটের মাধ্যমে সরকার টাকা ব্যবহার করছেন। কিন্তু সেই জায়গায় গিয়ে এই যে 34% যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 1 বছর দেয়া এবং এখন পর্যন্ত 20% হয়েছে, তাতে গিয়ে কিন্তু যেটি হচ্ছে লক্ষ্যমাত্রা অনেক দূরবর্তী হয়ে যাচ্ছে। আমি বলবো যে এনবিআর যেভাবে রয়েছে তাদের অবশ্যই একটা লক্ষ্য থাকা দরকার, কিন্তু সেটি যদি বাস্তবায়ন
রেখে বিকল্প অন্যান্য উৎসগুলো থেকে যদি সরকার যৌক্তিকভাবে অর্থ ব্যবহার করে সেটি অবশ্যই বাস্তবায়ন হবে বিষয়টি। আর কর ফাঁকির ক্ষেত্রে আমার মনে হয় যে ধীরে ধীরে আমি বলবো যে একবারই আসলে এই জায়গাটির ক্ষেত্রে এক ধরনের ভীতিকর পরিস্থিতি যেন না তৈরি হয়, এটিকে যদি অ্যাভয়েড করে এক ধরনের অ্যামিকেবলি যাতে মানুষকে আগ্রহী করা যায়। আমরা দেখতে পাচ্ছি মানুষজন আগ্রহী হচ্ছে, উৎসাহী হচ্ছে, সুতরাং এবং তারাও দেখছি যে তারাও শব্দ চয়ন চেঞ্জ করছেন, ব্যবসায়ীদেরকে আগ্রহী করছেন, উৎসাহিত করছেন। ফলে এই প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে যদি উৎসাহিত করা যায় মানুষজন স্বাভাবিকভাবেই একটা পর্যায়ে যাবে, তারপরে আমার ধারণা একটা পর্যায়ে গিয়ে আস্তে আস্তে তারা আইনগত বিষয়গুলোকে সামনে নিয়ে আওতার মধ্যে চলে আসবেন। জি, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে এসে যোগ দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।